না, সকাল থেকে মেয়েটার পাত্তা নেই। এদিকে বেলা দুপুর হতে চললো। না না, আমি আর দেরি করব না, আমি আমার পুজোটা সেরে নিই। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোরে ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে কালোরে ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরতে করুণা ধারায় ঝড় প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও বাপরে বাপ, বন্ধু পর্বত বই বই আর পারছি না। বারবার সেই সকাল থেকে বাজারে যাচ্ছি আর আসছি, তবু আমার বাজার করা শেষ হলো না, তাই তো? হ্যাঁ বৌদি। আচ্ছা, তোমাদের আক্কেলখানা কি বলো তো? এত সময় ছিলে কোথায়, আর তোমার দাদাই বা কোথায়? বাজারে দাদা বললে মাছ কম পড়ে গেছে, তাই আরো মাছ আনতে হবে, মিষ্টি আনতে হবে। শুধু মাছে মান রাখা দেয়, সুতরাং মাংস না হলেই নয়, তাই তো? ঠিক বলেছে বৌদি, ঠিক বলেছে। কিন্তু এত বেলায় তোমরা মাংস এনে কি কেলেঙ্কারিটা করলে বলো তো? এদিকে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে, আমি যে এখন কি করি। ও জয়া, মেয়েটার কোনো পাত্তাই পাচ্ছি না। জয়া, জয়া, ও জয়া, আরে ও কি? আরে ঠাকুরপো, দেখো দেখো দেখো। কি বৌদি? ওই দেখো, কি দেখলে বলো তো? দেখেছি দেখেছি, একটা পেদনি। পেদনি? হ্যাঁ পেদনি, একটা জলজাত পেদনি পেয়ারা গাছের মগডালে বসে পেয়ারা চিবোছে। হায় হায় হায়, কি অলক্ষণে কাণ্ড! এরপরেও তোমরা বলবে ওই মেয়ে বিয়ে করে ঘর সংসার করবে? মানে জয়ার আজ পাকা দেখা আশীর্বাদ, আর 10 দিন পরে বিয়ে। সেই মেয়ে কিনা? হায় 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 হায়, দোহাই দোহাই তোমার ঠাকুরজি, আজকের দিনে পেয়ারা গাছে উঠে পেয়ারা চিবোলে? হায় হায় হায়, কি হবে? আরে লোকে আমাকে মন্দ বলবে, তাই না বৌদি? আরে বলবেই তো। এখনই পাত্রপক্ষ মানে সেই ভদ্রলোকেরা যদি এসে দেখেন একটা ধিঙ্গি মেয়ে পেয়ারা গাছের মগডালে বসে পেয়ারা চিবোচ্ছে, তাহলে তোকে আশীর্বাদ করা তো দূরের কথা, আমার তো মুখ দর্শন করতে কেউ এ বাড়িতে আসবে না। বুঝেছিস মুখ পুরি? খুব বুঝেছি তো, খুব বুঝেছি, খুব ভালোই হবে। দাদা অযথা চিন্তার হাত থেকে মুক্তি পেয়ে যাবে, আর কিছু টাকাও দাদার বেঁচে যাবে। তাতে দাদাকে বলে আমি কোনো লাভ হবে না রে বোন, কোনো লাভ হবে না। দাদা, এই দেখ, অমনি তোর মুখখানা আধার হয়ে গেল। আরে তুই বুঝছিস না কেন? আমি কি তোকে ওই বনবাসে পাঠাচ্ছি? দাদা
নাকি হাত পা বেঁধে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি? দাদা ভাবিস নে জয়া, ভাবিস নে। লাখপতির হাতে তোকে তুলে দিতে না পারলেও ভালো বর তোর কপালে জুটেছে। দাদা তুই সুখী হবি বোন, তুই সুখী হবি। কিন্তু দাদা তোমরা সব চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দাদা। আরে যাও যাও যাও। এই যে বিশু, তাড়াতাড়ি তুই ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে যা। ভদ্রলোকরা বাস থেকে নামলে বলতে হবে না দাদা, বলতে হবে না, অমনি আমি খপ করে ধরে ফেলবো। কি ধরবে? কি ধরবে ঠাকুরপো? জামার কলার? না, হাত। আমার এই বেকার জীবনে এতদিন পর একটা কাজের মতো কাজ পেয়েছি বৌদি। তাই তো তোমার মহত্বের কাছে মাথা নত করে আমি সেই ভদ্রলোকদের হাত ধরে বলবো। কি বলবি? আপনারা আসুন, আমার দাদা কাশীনাথ রায়ের স্বপ্নের কুড়িটাকে ফুটিয়ে তুলতে আপনারা আসুন আমাদের বাড়িতে। বিশু, ছোটদা বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সাগরে হারিয়ে। আজকের এই আনন্দের দিনে তোমাকে খুশি করতে আর আমার এই মা মরা বোনটার বুকে হাসি ফুটে তুলতে আমার এই শক্তি সামর্থ্য উজাড় করে দিয়ে আমি আমি তোমার পাশে থাকতে চাই দাদা, আমি তোমার পাশে থাকতে চাই। আরে থাকবি বলছি, নিশ্চয়ই থাকবি। দাদা তোরা যে আমাদের আমার এক একটা পাজর। এই যে কল্যাণী, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আরে যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে ওই রান্নাটা ছেড়ে নাও। দাদা ঠাকুরজি, এই ফাঁকে তুমি গাটা ধুয়ে নাও, আমি ততক্ষণ বরণ ডালাগুলো গুছিয়ে ফেলি। বৌদি বৌদি আজ যে আমার কি আনন্দটাই না হচ্ছে। সেই ছোট্ট জয়া আর 10 দিন পরে লাল বেনারসি পরে রক্তে রাঙা সিঁদুর রাঙিয়ে কোণে বউ সেজে সে আমাদের ছেড়ে চলে যাবে। দাদা আমার বিয়েতে তোমার অনেক দেনা হয়ে যাবে, তাই না দাদা? একদম সব কথা ভাববি না বোন। তুই শুধু হাসি মুখে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করবি দাদা আর আমি দেখবো আর লোকের কাছে শুনবো খুব সুখে আছে। আর তাতেই আনন্দে আমার এই বুকটা একেবারে ফুলে ফেপে উঠবে। দাদা আমি হাসতে হাসতে প্রতিবেশীদের বলবো, তোমরা শোনো গো, অনেক দুঃখের পথ অতিক্রান্ত করি আমার বোন জয়াকে আমি সুখী করতে পেরেছি। জয়ার স্বপ্ন দিয়ে গড়া তার মনের মিলনটাকে ভাঙিয়ে দেবার আগে ভেঙে চুরমার হয়ে গেল দাদা। ছোটদা, ছোটদা, ওই ভদ্রলোকটা এসে গেছে বুঝি? না দাদা না, এই নাও দাদা তোমার দেয়া আশীর্বাদের আংটি। এ কি? এই আশীর্বাদের আংটি ফিরিয়ে দিয়েছে ওরা? হ্যাঁ দাদা। কেন 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 ফিরিয়ে দিয়েছে? কত টাকা নগদ দিতে রাজি হয়েছিল তুমি? 1 লক্ষ টাকা। আর সোনা? 7 ভরি সোনা। আর ধান সামগ্রী? দাদার ইচ্ছে মতো। তারা যে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে দাদা। 1 লক্ষ টাকা
ভেঙে দিয়েছে। ধৈর্য হারিয়ে ফেলো না বৌদি। এমন ঘটনা আমাদের এই সংসারে প্রথম ঘটল না। পোনা যৌতুকের সর্বনাশার প্রথার আগুনে কত সুখের সংসার পুড়ে ছাই হয়ে গেছে, কত সবুজ প্রাণ হারিয়ে গেছে এই দেশের মাটিতে, কত নিষ্পাপ মেয়ের জীবনে নেমে এসেছে মৃত্যুর লাঞ্ছিকা। কি করবি রে হতভাগী, তুই খান রে, তুই বিয়ে হবে না, তার স্বপ্নের সৌধ বলার আগে ভেঙে খান খান হয়ে গেল। তুমি আমি বলে দাও আমি এখন কি করব? আমি কিচ্ছু ভাবতে পারছি না কল্যাণী, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমার সমস্ত গুলিয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ অসহায়। এই তো পৃথিবীটা এখনো ভূমিকম্প হয়নি। তুমি আমি দয়া আমরা সবাই মানুষ আছি, আমরা সবাই আমি ওই গোবিন্দপুরে যাচ্ছি বিজন বাবুর বাড়িতে। সেখানে কি? আমি তাকে জিজ্ঞাসা করব কেন কথা দিয়ে কেন ভেঙে দিলে, কেন আমার এই আনন্দের হাটে সহসা বাজিয়ে দিলেন নিরাশার বেদনা। তারা তো পত্রে জানিয়ে দিয়েছে দাদা। তবু রে বোন আমাকে যেতে হবে। আমি প্রয়োজনে ওই বিজন বাবুর হাতে ধরে আমি তাকে বোঝাবো, তাতে যদি না হয় আমি তার আমি তবু তার মুখে দাঁড়াও দাদা, হাতটা ছেড়ে দে। না তাহলে তুমিও শুনে যাও দাদা। আমার সুখের জন্য তুমি যদি অর্থ বিশ্বাস নরম মাংসের অভিযান অর্থার কাছ থেকে আমার সুখটা তুমি ভিক্ষা করতে যাও, তাহলে তুমি ফিরে এসে আমার মরা মুখ দেখবে। যারা সামান্য কোটা টাকার জন্য বিয়ে ভেঙে দিতে পারে, যারা তোমার দেওয়া আশীর্বাদের আংটি পেরিয়ে নিয়ে বলতে পারে বিয়ে হবে না, আমি সেরকম একটা অর্থ পেশাদের নরম অঞ্চলে বিচ্ছানের গলায় আমি কিছুতেই মালা পরাতে পারবো না দাদা, আমি কিছুতেই পারবো। অনেক ফুল তো ফোটে বৌদি বনে, কিন্তু সেই ফুল তো অকালে ঝরে যায় গো বৌদি। আমি তো সেই ঝরে যাওয়া ফুল গো বৌদি, আমি যে সেই ঝরে যাওয়া ফুল। কেউ হাসে সারাটি জীবন অশ্রু ঝরায় কারবানায়, কেউ বা দুহাতে কেবলই নিতে চায়, কেউ কিছু দিতে নয় সবই যে নিতে চায়। সুখী তো সকলে হতে চাই দুনিয়ায়, কেউ সুখী হয় কেউ যে দুঃখী দেয়, সকলে হইতে চায় কেউ যে সুখী হয়, কেউ যে আবার দুঃখী যে রয়ে যায়। সব লাল পাথরে তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না, পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়, এক
একজন ঠাই পাই, দেব তার দুটি পাই, সমাধির বেদিটায় ঝরে যায় একজন, সব ফুল দেবালয় পারি না তো যেতে হয়, সব লাল পাথরে তো চুলি হতে পারে না। জোর খবর, মজার খবর, সানাই বাজবে, লাল টুকটুকে বউ আসবে, লুচি সন্দেশ হবে ছড়াছড়ি, কালিয়া পোলাও মাংস যাবে গড়াগড়ি। হ্যাঁ, এই যে দাও, তুমি এসে গেছো। আমি যে কখন থেকে তোমাকে খুঁজছি। কেন গো দিনু বাবু, সহসাই অধীনের প্রতি এত দয়া কিসে? তোমার বের জন্য গো। গিন্নিমা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল কিনা তাই। কত কন্যাদায়গ্রস্ত পিতামাতার পত্র এসেছে বুঝি? হ্যাঁ, গিন্নিমা তো বলে পাঠালেন। তোমার গিন্নিমাকে গিয়ে বলো গে যাও, 9:40 ট্রেনে আমাকে আর দীপককে মালদায় পৌঁছাতেই হবে। এই সময় পত্র দেখে কোনে বাছাই করার সময় আমার নেই। দীপক তো তোমার সঙ্গে যাবে। সেই তো টিমের সেরা প্লেয়ার, দীপক না গেলে খেলাই হবে না। দীপক, আরে দীপক, কাল গেলে হতো না, কাল গেলে হতো না। গবেট, কাল যে আমাদের ফাইনাল খেলা, ওসব খেলাধুলা ছেড়ে ভালো মেয়ে থেকে বিয়ে করে সংসারে মন দাও দেখিনি। বিয়ে, আই মিন ম্যারেজ। অনেকদিন আগে হয়ে গেছে দিনুরা, অনেকদিন আগে হয়ে গেছে। সে কি বলি, তোমার বইয়ের নামটা কি? তার নাম গোলাকার সুন্দরী। হ্যাঁ, এ আমার নাম হয় নাকি? হ্যাঁ, তার মানে ফুটবল। ফুটবল। হাজার হাজার দর্শকের সামনে যখন একে নিয়ে আমি প্রেমালাপ করি, তখন কি মজাটাই না হয়। বাবু, ইস, বকর বকর করতে করতে দেরি হয়ে গেল। চলে গো দিনু বাবু, গুড বাই। দাঁড়া, এই ফটোগুলোর মধ্যে থেকে তুই বেছে দিয়ে যা। আবার ফটো মন দিয়ে পছন্দ করে দাও দাদা বাবু, যেন বউ দেখে কেউ মুখ ফেরাতে না পারে। আমি চললাম গিন্নিমার মাঠে তেল কিনতি। হ্যাঁ, এই দেখ, এটা হলো বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত ব্যবসায়ী সুমতি হালদারের কন্যা মিস মালবিকা হালদার। ইস, কি বিশ্রী ভাবে কাজল টেনেছে। তার মানে টেরা। টেরা? হ্যাঁ, কি বলছিস তুই? না না, এটা হলো হরিণী নয়না। নিয়ে এসো তোমার স্কেল কম্পাস, আমি মেপে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই ছবিটা দেখ। এটা চুল নেই মা, চুল নেই। চুল নেই? আরে আমি নিজে গিয়ে দেখে এসেছি, এক মাথা ভর্তি ঘন কালো চুল। পর চুল মা, পর চুল। দেখছো না? দেখো দেখো, মাথার মধ্যে একটা 5 নম্বরের ফুটবল ঢোকানো আছে, দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই শেষ ছবিটা দেখ। ও হাতে নিয়ে দেখতে হবে না মা, হাতে নিয়ে দেখতে হবে না। আমি দূর থেকে দেখে বেশ বুঝতে পেরেছি ডিভোর্সি না বিধবা। তাহলে এবার কি হবে সৌমেন? যথারীতি সব করে বাতিল। তাহলে তোর বিয়ে সময় হলেই হবে মা, তুমি কিচ্ছু ভেবো না। আরে বাবা, তোমার ছেলে তো আর ফেললো নয়, বিএসসি পাস করে বেরিয়েছে, বাপের অগাধ সম্পত্তির মালিক। মেয়ের বাপের কাছে একেবারে লোভনীয় পাত্র। মা তুমি দেখে নিও, একেবারে লোভনীয় পাত্র। অর্থাৎ লক্ষ্মীর সাথে সাথে একেবারে ঘর তুমি ভরিয়েই পাবে। ভগবান যেন তাই করে রে, তাই করে। কারণ সেই ছোটবেলায় তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, তাই তো শেষ জীবনে ছেলে বউ নাতি নাতনিকে দেখে যেতে পারলে আমি বাঁচি মা। তবে হ্যাঁ, বিনা পণে যৌতুকে কিন্তু আমি পরের বাড়ি মেয়ে ঘরে তুলবো না। কম করে 5 লাখ টাকা আর 20 মণ সোনা নিয়েই আমি ছাড়বো। সোনার গৌরা মেয়ের বাবার কাছ থেকে আদায় করতেই হবে দিদি। কেন করবো না বল? আমার ছেলে কি পার যোগ্যী নয়? তাই বলে ভাগ্নের বিয়েতে তোমাদের কিসের অভাব বলতে পারো মা? তাহলে কি তুমি বিনা পণে বিনা যৌতুকে বিয়ে করবে নাকি ভাগ্নে? পণের লোভে নিজেকে বিক্রি করা উচিত নয় মামা। তুই থাম সৌমেন। আহা, কথার
কি ছিলি, বলি তোর এই উদারতার দাম এই পৃথিবীতে কেউ দেবে না দাম। কেউ নাকি? তবু তো মানবিকতার কাছে আমি ঋণী সাজতে পারবো না মা। তুই বলিস এক ভাগ্নি বারে তার উল্টো, মানে হলো না তোদের ওই দীপক ছোড়াটা সৌমেনের মাথাটা চিবি চিবিয়ে খাচ্ছে। তা আমি জানি। না না না, দীপককে তোমরা দোষ দিও না মা, দীপককে তোমরা দোষ দিও না। দীপক আমার পিস্তুত ভাই, বড় শান্ত শিষ্ট ছেলে, আজ অভাবে ফেরে হয়তো মানে সংসারে পড়ে আছে। যাক সে কথা। মা, একটা কথা মনে রেখে দিও, চাকরি না করলেও বাপের ব্যবসার সম্পত্তি যখন আছে তখন বিয়েতে আমার অমত নেই। কিন্তু কিন্তু কি ভাগ্নে, কিন্তু কি পনের লোভে আমার নিজের সংসার আর আমার নিজের জীবনটা আমি শেষ করতে চাই না মামা। তার মানে কি একটা বিক্রি করে বিয়ে ঘরে আনলে বুঝি ভালো হতো? মাগো, দেনা পাওনার মাপকাঠিতে ভালো মন্দের বিচার করো না। মনে রেখো, চাইলে টাকা পাওয়া যায় মা, কিন্তু মানুষের মন পাওয়া যায় না মা, মানুষের মন পাওয়া যায় না, মানুষের মন পাওয়া যায় না। হরি পাপি তোরা। বুঝলি দিদি, আমার মনে হচ্ছে ভাগ্নে আমার অন্য কোনো মেয়ের সঙ্গে। তার মানে কি প্রেম করছে বলতে চাস? ও কথা মুখে আনা পাপ দিদি, ও কথা মুখে আনা পাপ। তবে কথা কি জানিস, ওই আজকালকার ছেলে ছোকরারা যা করছে আর কি, ওই যাকে বলে না লাভ, মানে পিরি। বললেই হলো, ঘরে তুলবে ভেবেছিস? ধুলো পায়ে দূর করে দেবো। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি সৌমেনের বিয়েটা দিয়ে দিতে হবে। শেষকালে পস্তাতে হবে দিদি, শেষকালে পস্তাতে হবে। কাজ সেরে ফেল দিদি, কাজ সেরে ফেল, নইলে বলা যায় না। ভাগ্নে আমার হিরোর টুকরো ছেলে, কখন কোন মেয়ের বাম্মা ফাঁদ পেতে তাদের মেয়েকে ভাগ্নের গলা ঝুলি দেবে, ব্যাস তখন তোর মোটা পাওনাটা না একেবারে মাঠেই মারা যাবে। হ্যাঁ, এই এতদিনে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ। আর বলবি নাই বা কেন? কার ভাই সেটা তো দেখতে হবে। হ্যাঁ? তুই কিচ্ছু ভাবিনি দিদি, তুই কিচ্ছু ভাবিনি। এই এক মাসের মধ্যে যদি আমার ভাগ্নেকে বিয়ের পেড়াতে বসাতে পারি তাহলে তাহলে আমার মান থাকবে না সইমা। হরি হে। এই কি কাশীনাথ যে, কি ব্যাপার? অনেক দিন পর। বড় বিপদে পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি সইমা। বিপদ? হ্যাঁ সইমা, শুধু সইয়ের ছেলে হিসেবে নয়, একজন ভগ্নিদায়গ্রস্ত দাদা হিসেবে আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। আমি শুনলাম সৌমেনকে আপনি নাকি বিয়ে দেবেন, তাই হ্যাঁ, আমি সৌমেনকে বিয়ে দিতে চাই। আমার বোন জয়ার জন্যে আপনি যদি সৌমেনকে ভিক্ষা দেন সইমা। পাপি দাঁড়াও, ভিক্ষা কেন বলছো, ভিক্ষা কেন বলছো? তোমার বোন জয়কে আমি দেখেছি, রূপে গুণে একেবারে লক্ষ্মী স্বরূপা। মত কর দিদি, মত কর, অমন হাজারে একটাও মেলে না। আরে বাবা, শুধু ঘরে লক্ষ্মী আনলে চলবে না, লক্ষ্মীর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ঘরও চাই। ভারতে আমি আমার সামর্থ্য মতো ভরিয়ে দেব সইমা। দেখো কাশীনাথ, আমি কি তোমার কাছে কিছু চেয়েছি বাবা? আমাকে কিচ্ছু দিতে হবে না। যা দেবে তুমি তোমার বোনের মঙ্গলের জন্য বোন ভগ্নিপতিকেই দেবে। কিন্তু দিদি, এবার নবকেষ্ট। হ্যাঁ কিন্তু দিদি, সৌমেন বলছিল এই ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সা। হ্যাঁ, 5 লাখ টাকা। 5 লাখ টাকা? আরে বাবা, আমাকে নয় বাবা, আমাকে নয়। দেখো বাবা, এই আত্মীয়র কাছ থেকে না টাকা পয়সা নেওয়াটা আমি আবার মন্দ কাজ বলে মনে করি। কি বল ভাই? 100 বার। তাছাড়া ছেলের বিয়ে দিচ্ছে বলে তো আমার দিদি তো কষায় নয় যে আত্মীয়র গলাটা একবারে ঝ্যাচাং করে। পাপি তোরা। তাহলে সইমা তুমি কিছু ভেবো না বাবা, তোমার মা নেই, তোমাদের মা বলতে তো আমি। সত্যি, আজ যদি সে বেঁচে থাকতো সইমা কত আনন্দ নাই পেত। ওরে মরলে মরলে হতভাগী, অকালেই চলে। সইমা হ্যাঁ, কেঁদো না বাছা, কেঁদো না। আমি আবার কারো কান্না সইতে পারি না। তাহলে তাহলে ওই কথাটাই রইল বাবা। দিতে হবে 5 লক্ষ টাকা।
আমি কি এখনই তোমার কাছে চাইছি বাবা? যখন ইচ্ছা হয় তুমি দিও, আমি তোমাকে কোনো চাপ দেব না। তাছাড়া তো আমাকে তুমি দিচ্ছ না, তোমার বোনের সুখের জন্য তুমি বোন ভগ্নিপতিকে দিচ্ছ। আর দেবে নাই বা কেন? আমার অমন রত্ন গর্বা ছেলে গর্বে ধরে বুঝছি বলেই তো। হ্যাঁ, একেবারে রত্ন গর্ভা। 100 বার তুই জানা, আরো 5টা ছেলেকে সৌমেনের সামনে দাঁড় করা দেখি। দেখ তো আমার সৌমেন ওই 5 লাখ টাকা পাওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, ঠিক আছে। বাবা কাশীনাথ, তুমি কিচ্ছু ভেবো না বাবা। তাহলে ওই পাকা কথাটাই রইল। কেমন পাকা কথা? পাকা কথা। এবার কাজ শুরু। ভগবান, বুকে বল দিও ভগবান, আমি যেন হেরে না যাই। এই সংসার সমুদ্র মন্থন করি, আমি যেন আমার বোন জয়ার জন্য ওই অমৃত সুধা কুণ্ড তুলে আনতে পারি। অনেক আধার রাত্রি পেরিয়ে এই জয়ার মনের আকাশটাকে আমি যেন দিতে পারি ওই শান্তি রঙে, ওই শান্তি রঙে। পাপি তারাও পায়। দিদির কথা যতই আমি ভাবছি তত আমি শিউরে উঠছি। আমিও তালে আছি। সুযোগ বুঝে দিদি ওই 5 ভরি সোনার হার আর লোহার সিন্ধুক চিঠি No mercy! ক্ষমা নেই, ক্ষমা করব না। ছোট লোকগুলো সহ্যর সীমা ছড়িয়ে গেছে। বেতন বরাবর নমন মানে প্রোডাকশনের ক্ষতি। অলরাইট, তেমন অবস্থা বুঝলে কারখানা আমি দুদিনে লক আউট করে দিয়ে ছোট লোকগুলোকে। না স্যার, না, ওইভাবে আমাদের সংসারের বিপদ ডেকে আনবেন না স্যার। তুমি? আমি চৌধুরী অ্যান্ড কেমিক্যালসের এক হতভাগ্য শ্রমিক। আমার নাম জীবন পুত্র। হ্যাঁ ও, অ্যাক্সিডেন্টে তোমার একটা পা হাত হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দেখুন, আমার হাতটা অনেক ক্ষতি হয়েছে, পাটাও অনেক ক্ষতি হয়েছে। ভেরি স্যাড, আই এম রিয়েলি ভেরি স্যাড। স্যার দয়া করুন, স্যার দয়া করুন। স্যার আমি অনেক চেষ্টা করে স্যার আমি কারখানার ম্যানেজারের কাছে তার জন্য আমি কি করতে পারি? পারেন, অনেক কিছু করতে পারেন। আমাদের ভেসে যাওয়ার সংসারটাকে আপনি বাঁচাতে পারেন। তার জন্য কয়েকটা টাকা চাইছো? হ্যাঁ স্যার, আপনি আমাকে কিছু টাকা দিয়ে আমাদের ওই ভেসে যাওয়ার সংসারটাকে বাঁচান স্যার। সেই জন্য বুঝি আমার কাছে এসে ধর্ণা দিচ্ছ? না স্যার, চাইছি স্যার। আমার বউটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে। ভেরি স্যাড। বিজনেস সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। এখন তুমি যেতে পারো। না, আমি আপনার পায়ে ধরছি স্যার। আপনি আমাকে দয়া করুন স্যার। আমি আমার পায়ে ধরছি স্যার। লেবারদের অনুমতি চললে কারখানা দুদিনে লটে উঠবে। পা ছেড়ে দাও বলছি, না হলে আমি দারুণ ডাকতে বাধ্য হব। দূরে যা। আপনি আমাকে এইভাবে লাথি মেরে ফেলে দিলেন স্যার? তা তো দেবেন স্যার।
আপনারা যে অনেক ধনী, অনেক বড় লোক। বেশ স্যার, আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার। আর চলে যাওয়ার সময় আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি স্যার। এদিন আপনার বেশি দিন থাকবে না স্যার। আর সেদিন আমাদের মতো এই সমস্ত শ্রমিক আপনাদের মতো বড় লোকদের মুখের গ্রাস কেটে নিয়ে আপনাদের মুখের উপর প্রতিবাদ করে তারা গর্জে উঠে বলে উঠবে, সাবধান সাবধান ওরে সাবধান সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান, শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথের আগুয়ান। সাবধান সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান। এই দিন ফিরে আসবে স্যার। মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত, মানুষ কোথায় কোন পথে যায় বোঝা ভারী শক্ত। মেহনতি মানুষের বুকে বসে মহাজন চুষে খায় রক্ত। মুখোশের আড়ালে হেথায় শয়তান, মুখোশের আড়ালে হেথায় শয়তান, সেজে আছে ভগবান। শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথের আগুয়ান। সাবধান ওরে সাবধান 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 ওরে সাবধান 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 ওরে সাবধান। ছোট লোকগুলো জানানো যাবে চৌধুরী অ্যান্ড কেমিক্যালসের মালিক নরকের নটরাজ ইন্দ্রনীল চৌধুরী। বিংশ শতাব্দীর রাজপথ ধরে গণতন্ত্রবাদের লাগাম ছাড়া ঘোড়াটা ছুটছে। মেহনতি মানুষের সংগ্রামের লড়াই আর বাঁচার আন্দোলনকে পিছিয়ে মারব আমার এই পুষতন্ত্রের বুড়ের তলায়। তাদের সেঞ্চুরি কণ্ঠকে আমি স্তব্ধ করে দেব শোষণের চাবুক চলিয়ে। না, সবে একটু মুখে দিয়েছি, এমন সময় কৃপণাচ্ছি এসে গেছে স্যার। কৃপণাচ্ছি নো 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 ডোন্ট মে কেন ইন্ডিয়া ফেমাস বিজনেস ম্যাগনেট মিস্টার কৃপণাচ্ছিকে ডোগনুমে বসিয়ে রাখলে ইনসাল্ট আই মিন অপমান বোধ করতে পারে। তুমি আমার প্রাইভেট চেম্বারে নিয়ে আসতে পারতে। বলবেন স্যার? তুমি লোকালিটির ছেলে আছো তাই না? লোকালিটি ছেলে বলছেন কি স্যার? এই স্যার হিরো মস্তানকে ছেলে না, এই এরিয়া মে কম আদমি আছে। তুমি ঠিকই বলেছো হিরো, বাট আমার চোখে জাস্ট লাইক এ লোটাস আই মিন পুপ্পু। শিশির সিক্ত প্রভাতে আলোর পরশে ফোটা একটা সুন্দর কুসুম। কাশীনাথ রায়ের বোনকে আমি জানবার চিনিছে। শ্রী চালার আপনি দেখতে ঠিকার এখানে রায় ভাদরে ভরা নদীর উঠছে পুরো ঢেউ।
কাশীনাথের বোনকে যাকে আমার হাতে তুলে দেবে। না 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 না, ওইসব ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবসময় কাকানো হট্টগোল লাগিয়ে আছে, তাই তুমি সময় মতো বললে স্যার, ওই কাশীনাথ রায়ের বোন জয়কে আপনার হাতে তুলে দেবো। এই হিরো মস্তার পারে না। আরে আসুন আসুন কৃপানাথজি, গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং, নমস্তে চৌধুরী সাহেব। আপনি আবার কষ্ট করে এলেন কেন? আমি তো নিজেই যাবার জন্য আপনার কাছে আমি পা পড়িয়ে দিয়েছিলাম। আরে ভাই, আপনি আমার ভাঙা পায়ে কষ্ট করে আমার কাছে যাবেন? আমি তো নিজেই আপনার কাছে চালিয়ে আসিল। আপনি हमें तो कोटि कोटि रुपया नफा करिल पिछे 2 साल में। হিরো মস্তানকে বলতে হবে না, এই সালা কৃপানাথজি বাইরে মারানি বড় ব্যবসায়ীটা সময় মতো খাদ্য শস্য মজুত করে, অসময়ে বাজারে চড়া দামে বিক্রি করে মূল্যবান উঠছে মূল্যবান। আর তেমনি ওষুধের সঙ্গে বিষ মাখে ভেজাল ওষুধ মার্কেটে ছড়িয়ে দেয়। সারা রুপিয়া কামাচ্ছে, রুপিয়া কামাচ্ছে। हमें तो भगवान का मंदिर बनिया दिच्छे। गवर्नमेंट रिलीफ फंड में फ्लडের সময় আর যুদ্ধের সময় বহুত রুপিয়া भी दान করছে। রিয়েলি আপনি দাতা করলো আছে চৌধুরী স্যার, हमें अपना लोकालिटी তাইলো बहुत अच्छा जगह भी আছে। আপনার কারখানার আন্ডারগ্রাউন্ড में एक तो कोठी बनाए, আপনি আমার সাথে বিস্তার নামিয়ে করুন। আপনার সহতবি পাবো তো? জরুর পাবে। লেখে আধা ধেপ বকরা भी হবে। ঠিক আছে, আপনি রিতাকে ফোন করুন, চলে আসুক আমাদের মঞ্চে। শ্রীরূপ ব্যবস্থা করে রেখেছি স্যার। ঠিক আছে, চুন্নি লাল আছে, ঠিক আছে, শুরু করুন আপনাদের পার্টি। ভ্রমরা বল মধু খাবে কিনা? হাই ভ্রমরা বল মধু খাবে কিনা? হায় রে ফাগুন লেগেছে আগুন, হায় রে ফাগুন লেগেছে আগুন, তুমি বিনা রাত কাটে না হায় ভ্রমরা বল মধু খাবে কিনা? 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 হায় রে ফাগুন লেগেছে আগুন,
তবেই আমার ব্রেন বুঝবে হিরু সুরার শাখাই হচ্ছে এই পৃথিবীর মানুষ বধ করার প্রধান ওষুধ। সেই সুরার শাখায় নিয়ে আমি অনেক অনেক উপরে উঠতে চাই। আর এই খ্যাতি প্রতিষ্ঠার বেদিতে বসে আমি কোটি কোটি টাকা নাড়াচাড়া করে বসতে চাই এই বেদিতে। আর তথা যদি কেউ বাধা দিতে আসে সেই বাধা আমি এমনি করে পিষে পিষে মারব। যাও যাও, প্রয়োজনে তোমাদের যেমন আমি খাতির করব, আর প্রয়োজন ফুরিয়ে গেলে এটা পতার মতো ছুঁড়ে ফেলবো। ওই তার জন্য আগে থেকে চাউল রাখবেন বাবু, চাউল চাউল রাখবেন। কে তুই? সোনামণি গো বাবু, সোনামণি, ওই বর্ধমান কেতুয়া গ্রামের সোনামণি। চাউল বিক্রি করতে হাটে আইছিলুম, তা হাতে তো হাঙ্গামা হচ্ছে, তাই চাউল বিক্রি হলো নি, তাই বাড়ি ফিরে যাচ্ছিলুম। এক বাবু ডেকে আমাকে এই বাড়িতেই নিয়ে এলো। কি বললো? বললো চাউল রাখবেন বাবু, খুব সুন্দর চাউল, ভাত হবে একেবারে মুক্তর দানা। বাড়িতে তোর কে আছে রে? ঘরে গত সালে তো বাবাটা ভুকে ভুকে সঙ্গে চলে গেল। ঘরে আছে একটা বুড়ো মা, একটা ছোট বোন, আর 10 বছরের একটা কোড়া ভাই। তোর বিয়ে হয়নি বুঝি? বিয়ে? লজ্জা দিবেন না গো বাবু, লজ্জা দিবেন নি। গরিব লোকের মেয়ে আমি, পরের জমিতে কাজ কাম করে খাই, বিনা পয়সায় আমাকে বিয়ে করবে কোন মরদ শুনি? কি বাবু, তুমি আমার সৈতানি কেমন করে চেয়ে আছো কেন? এপ্রিলে তোর গায়ে থেকে এখন সোধা মাটির গন্ধ বেরোচ্ছে। ঠিকার কানা কত নাইস জনদরদী শিল্পীর হাতে পাথরের খোদাই করা কামনার প্রতিমূর্তি নয় বুঝি? তাহলে আমার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসা লুকিয়ে আছে এই চোখে। আমার এই বুকে হাত দিয়ে দেখ, কত দরদ জমা আছে এই বুকে। আমি মদ খাচ্ছি রে, মদ খাচ্ছি, তাতে তোর কি রে? তোর কি? তোকে দেখে আমি প্রথম ভালোবেসে ফেলেছি রে সোনামণি। হ্যাঁ, লতা গাছের বোন, এই নরকের নটরাজের মন। তো সাধারণের মাঝখান থেকে ওই অসাধারণটাকে টুপ করে তুলে নিয়ে যেতে আমি আমি সালা নরকের নটরাজ ইন্দ্ররেণী চৌধুরী, যেটা ভাবি সেটাই আমি করি। এই সোনামণি, তুই আমাকে গালাগাল দিলি তাই না? হ্যাঁ, আমি যদি গায়ের জামাটা খুলে দিই তাহলে বুকে লেখা আছে শয়তান সুরের বাচ্চা, তাতে লেখা আছে সুরের বাচ্চা। এখানে শুধু নরীর নির্যাতন করা হয়, কি বুঝলি সোনামণি? না না, আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। দত্তবাগের সামনে এসে পড়লে সহজে কি চলে যাওয়া যায় রে? যায় না। এই মা, সাবধানটাকে আমি ঘরে ভুলে ফেলে রেখে এসেছি, আর অসাবধানটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর দয়া মায়া মমতাকে বলেছি সুন্দর সুন্দর ভাবে ঘাটটা সাজিয়ে রাখতে। আপনার প্রীতি শুভেচ্ছাকে বলেছি ভালো করে গোলাপের পাপড়িগুলো বিছানায় ছড়িয়ে দিতে। কেন জানিস?
তোর আমার ফুল সহ্য রে, ফুল সহ্য। চল বাবু, তোর আমার শরম ধরম বাঁচিলে, এক শয়তান আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি গেছে। কি হলো? তোমরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দেখতে পাচ্ছ তোমাদের গ্রামের মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি গেছে এক শয়তান। তোমরা এসো, আমাকে বাঁচাও, আমাকে তোরটাকে কেউ সরা দেবে না রে। এখন তুই গ্রাম ছেড়ে রাঙামাটি পথ ধরে আমাকে একটু মন ভোলাইয়ে দে না রে। হ্যাঁ, আমাকে মন ভোলাইয়া রে। ছটপট করতে নিলে সোনামণি, তোর আবার হাতে পায়ে লেগে যাবে, আমার আবার সময় লাগবে। এসব কাজ শান্তিতে হয় রে, শান্তিতে হয়। সোনামণি, ভক্ত গায়ের লোকেদের দেখেছিলি, তাতে কি হলো? আজকাল গ্রামের লোকেরা হলো স্বার্থপর, কেউ কারোর পাশে আসবে না রে। আরো তোকে থেকে পাবলিসিটি করবে, সামনে পিছন দিয়ে সিটি দেবে, সিটি। তখন তুই লজ্জায় ঘৃণায় গ্রাম থেকে পালিয়ে যাবি। কিন্তু এই ইন্দ্রনীল চৌধুরী স্বার্থপর নয় রে। তোকে তোকে আমার এই বুকের খাঁচায় রেখে দেব, আমার ভাঙা খাঁচা পড়ে। তুই তো পোড়া মনে ভালোবাসা, তুই তো বাসিস না। পোড়া মনে ভালোবাসা, তুই তো বাসিস না। পোড়া মনের ভালোবাসা, তুই তো বাসিস না। মেয়েটি লজ্জায় ঘৃণায় মাটিতে লুটিয়ে পড়েছে। আর একটু পরে জ্ঞান ফিরলে এই 1000 টাকার বিনিময়ে সোনামণির সব রাষ্ট্রকোটি নিয়ে আনন্দের হাসি হাসতে হাসতে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নরকের নটরা ইন্দ্রনীল চৌধুরী। চৌধুরী সাহেবকে মেয়ে মানুষ উপহার দিতেই মেজাজটা একেবারে শরীফ হয়ে গেল। আর তার বিনিময়ে আমার বরাতে জন্য 1 বোতল হুইস্কি মদ আর কিছু টাকা। এই যে দেখছি সোনামণি ভাও গাড়ির মতো গোড়াগুড়ি খাচ্ছে। তুই এই সোনামণি, তুই তুই না শয়তান। হ্যাঁ হ্যাঁ, তুই তুই না শয়তান। তুই ধাপ্পাবাজ, তুই শয়তান, তুই শয়তান, তুই ধাপ্পাবাজ। তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে ভুলিয়ে বলে নিয়ে
দিয়েছে, আমার সর্বস্ব লুট করে দিয়েছিস। মাঝে মাঝে এখানে আসবে, এই বাবু সাহেবদের কাছে মুঠো মুঠো টাকা নিয়ে যাবে। টাকা 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 ইজ্জত ফিরে পাওয়া যায় না রে শয়তান। টাকাই পুত্র শোক ভুলিয়ে দেয় শয়তানি, পুত্র শোক ভুলিয়ে দেয়। এই সোনামণি, একটু মদ খাবি? মদ মদ খেলে কি হয়? কি হয়? খেয়ে দেখ, সব বুকের জ্বালা না লহময় ফিনিশ হয়ে যাবে। চলে যাবে। আমি খাবো। জ্বলে গেল। যাক যাক, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাক। এই মদের জ্বালাচ্ছে, মনের জ্বালাতে অনেক অনেক। কেন আমার পাটা টলছে কেন? তবে তবে আমার নেশা হয়ে গেছে। এই পোড়া মুখ নিয়ে আমি আর কোনোদিন ঘরকে ফিরবো না, কোনোদিন ঘরকে ফিরবো না। কেমন করে ফিরবো? এই পোড়া মুখ নিয়ে আমি কেমন করে গ্রামে ফিরে যাব? কেমন করে ফিরে যাব আমার মায়ের কাছে? আর ফিরবে নি তোমার এই সোনামণি, আর কোনোদিন ঘরকে ফিরবে নি গো মা। সে হারিয়ে গেল, সে শেষ হয়ে গেল। পাপের অতল অন্ধকারে ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায় লিখেছে নিয়তি, কার কপালে কি তা কি কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কি যে হয়ে যায় লিখেছে নিয়তি, কার কপালে কি তা কি কেউ জানে না, তা কি কেউ জানে না, তা কি কেউ জানে না।